মধ্যবিত্ত পরিবার, তাই বিলাসিতা নয়। বিলাসিতা না করে একটু একটু করে সঞ্চয় করে আমি আমার পরিবারকে, আমি আমার সংসারকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আজকের ব্লগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বাইরে একটা লোকজনও দেখা যাচ্ছে না, রাস্তায় একটাও লোক নেই। অথচ আমার বরকে এই বৃষ্টির মধ্যেই বাজারে যেতে হলো। আসলে কি বলুন তো, ফ্রিজে একটাও সবজি নেই। এদিকে বাড়ির উপরে যে কাকু মাছ দিতে আসেন, মানে মাছ নিয়ে আসেন, উনিও আজকে আসেনি। এত বৃষ্টিতে কেউ বেরোতেই পাচ্ছে না, তাই আজকে ওকেই বাধ্য হয়ে বাজারে যেতে হলো। কিছু সবজি নিয়ে আসলো, সাথে মাছও নিয়ে আসলো, আর এক প্যাকেট সিমাই নিয়ে এসেছে। কয়েকদিন ধরে একটু দুধ জমেছে জানেন, মানে মিছরিকে তো গরুর দুধ খাওয়াই, তো ওখান থেকেই একটু একটু দুধ জমে রয়েছে। সেটা দিয়ে ভাবছি একটু সিমাইয়ের পায়েস বানাবো, ভীষণ ভালোবাসি আমি ওই কারণে। তো চলুন আগে সবজিগুলো আমি ভালো মতন করে গুছিয়ে নিলাম। মানে প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে এক একটা প্যাকেটে রেখে দিচ্ছি। এটাতে করে ফ্রিজের মধ্যে রাখলে না বেশ ভালো থাকে। তো আমি একটাতে উচ্ছে রাখলাম, আর এখানে পটলগুলোকে আলাদা করে একটা জায়গায় রাখলাম। তো এইভাবে প্রত্যেকটা প্যাকেটে সবজিগুলো ভালো করে আটকে আমি ফ্রিজের বাস্কেটের মধ্যে রেখে দেব। আর এখন না সবজির ভীষণ দাম জানেন, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সবজি খাওয়াও এখন যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে এই যে এই কটা সবজি দেখছেন, আমার বর বলল এই কটা সবজির দাম নাকি 200 টাকা। 200 টাকার এই সবজি কদিন যাবে বলুন তো? হয়তো হাতে গুনে 3 থেকে 4 দিন যাবে, তাও বেশি হয়তো বলেই ফেললাম। তো যাই হোক, এদিকে কিছু টমেটো নিয়ে এসেছে, আর আগের না কিছু টমেটো ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। আমি বলেছি আবার টমেটো নিয়ে এসো, আমার মনে ছিল না যে টমেটো আছে। যাই হোক, এইভাবে না প্লাস্টিকের মধ্যে ভালো করে মুখ বেঁধে বাস্কেটে যদি রেখে দিই ফ্রিজে, তাহলে ভালোই থেকে যাবে অনেক দিন। তো ওই সিমাইটাও রেখে দিলাম, আর কয়েকটা আলু নিয়ে এসেছে, তো আলুগুলো রেখে দেবো। আর এখানে একটু কলা নিয়ে এসেছে, কলাগুলো ওই ফলের ঝুড়িটাই রেখে দিলাম। তো আগে বাজারটা গুছিয়ে নিই। আর আমি না ভাতটা বসিয়ে দিয়েছি, বাজারটা ভাত বসানোর আগেই করে নিয়ে এসেছি, কিন্তু বেলা হয়ে যাবে বলে ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করছি, কারণ এগুলো করতেও না অনেকটা সময় লেগে যায়। আমি ডালও সিটি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আসলে আমার বর আজকে বাজার থেকে নিয়ে এসেছে উচ্ছে, তাই ভাবলাম অনেক দিন উচ্ছে ডাল করা হয় না, মানে শুক্তো ডাল যেটা, সেটা করা হয় না, তাই আজকে মুসুরির ডাল দিয়ে শুক্তো ডালটা বানাবো। আসলে সচরাচর আমাদের বাড়িতে মুসুরির ডাল খাওয়া হয় না। আমার শ্বশুরমশাই শাশুড়িমা এখন বাড়ি নেই, তো ওই জন্যই মুসুরির ডাল করবো। ওনারা বাড়ি থাকলে না খুব একটা মুসুরির ডাল খাওয়া হয় না, মটরের ডালটাই আমাদের প্রত্যেক দিন খাওয়া হয়। তো এইদিকে আমি একটু আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম সকালবেলা খাওয়ার জন্য, কারণ সকালবেলা আমি মানে মাছের ঝোল বলুন বা অন্য তরকারি বলুন করে উঠতে পারবো না, তাই ওই ডালটা করা হয়ে গেলে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হয়তো একটু মাছ ভাজা করে নেব, তাহলে সকালে খাওয়াটা হয়ে যাবে। উপরে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসার পরে না আমার অনেকটা সুবিধা হয়েছে, না হলে একটা মানে ইন্ডাকশানে কতক্ষণে আমি রান্নাবান্না করতাম। তো যাই হোক, ওদিকে আমার ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর আমার বর যে এতগুলো মাছ নিয়ে এসেছে আমি প্রথমে জানতাম না, পরে দেখছি অনেকগুলো মাছ নিয়ে এসেছে, মানে 1 কেজি মাছ নিয়ে এসেছে। ভাবুন 1 কেজি মাছ আমরা কি করে খাবো, কিন্তু কালকে শনিবার রাখতেও পারবো না। শনি আর রবি দুদিনই আমরা নিরামিষ খাই, যে কারণে আজকেই সবটা খেয়ে ফেলতে হবে। তো ওই জন্য ভাবলাম যে মাছটা ভাজা করব, কিন্তু আগেই আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি জানতাম না, যেহেতু ও 1 কেজি মাছ নিয়ে এসেছে, আমি জানতাম না সকালবেলা মাছ ভাজা করব। তো এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর একটা ইন্ডাকশানে কতই বা রান্নাবান্না করা যায়, তাই এখন একটু সুবিধাই হয়েছে উপরে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসার পরে। তবে গ্যাস সিলিন্ডারটা আনার পরে আমার রান্নাবান্নাটাও একটু বেড়ে গেছে। আগে যেমন আমি অল্প স্বল্প রান্নাবান্না করতাম, এখন একটু বেশি কিছু রান্নাবান্না করি, মানে 2-1 পদ মানে হলে ভালো লাগে না, আর একটু বেশি কিছু করতে ইচ্ছা করে। তো এটাতেই বলতে পারেন আরও উল্টে ব্যয়ই হয়ে যাচ্ছে। তো আগে সিলিন্ডার ছিল না বলে ইন্ডাকশানে যেটুকু পারতাম ওইটুকুই রান্নাবান্না করতাম। তো যাই হোক, এদিকে আমার বর এসছে আজকে খেতে, যেহেতু শ্বশুরমশাই বাড়িতে নেই। শ্বশুরমশাই থাকলে তো উনি খাবারটা দিয়ে আসে, তাই আমার বর আজকে খেতে এসেছে, তাই গরম গরম একদম মাছ ভাজা করে সকালবেলা খাবারটা দিয়ে দিলাম, আমরাও সাথে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমি রান্না করতে করতেই আজকে মিছরিকে সকালের খাবারটা খাওয়াচ্ছি। আমি ওর মুখে একবার করে ভাত দিয়ে আসছি, আর এদিকে রান্নাঘরে এসে একটু একটু করে রান্নার দিকটাও এগিয়ে নিচ্ছি। এরকমটা না করলে না সকালবেলা অনেকটা বেলা হয়ে যায়, কারণ ওর খেতে না পুরো 1 ঘন্টা সময় লেগে যায়। ওই 1 ঘন্টা কিন্তু আমার পুরোই মাটি হবে। তাই ভাবছি যে ও তো মুখে নিয়ে খাবার একটু বসেই থাকে, যতক্ষণ না ওর মুখে খাবারটা খাওয়া হয় ততক্ষণ কিন্তু আমার তরকারি করা হয়ে যাবে। তবে এই করতে গিয়ে আমার কড়াইটা একদম পুড়ে গেছে জানেন। আসলে ওই যে মাছের যে মাথাগুলো, ওগুলো দিয়ে একটুখানি ঘ্যাট করছি আর কি।
এগুলো দিয়ে রান্না করবো, দেখা এটাকে বলে এলাচ। হ্যাঁ, এটা দেবো এখন। এই যে মশলা করবো মাছের জন্য। আর এই দেখো এগুলো হচ্ছে লবঙ্গ, এই যে লবঙ্গ দিয়ে দিলাম। এবার কি করবো, মশলা করবো, তাই তো? আমি দেখো কোলে করে মশলা করবো। আচ্ছা, মাছের মাথা দুটো আমি ভাজতে বসিয়ে দিয়ে গিয়ে মিছরিকে খাওয়াতে গেছিলাম। তারপরে এসে দেখি যে আমার গ্যাসের ফ্লেমটা এতটা হাই রয়েছে, যে কারণে আমার কড়াইটা পুরো পুড়ে গেছে। মানে মাথাগুলো ঠিকঠাক আছে, তবে কড়াইটা এভাবে পুড়ে গেছে। তো আজকে কড়াইটা দেখতে খুব বাজেও লাগছে। আর মিছরি মানে এখন তো আমার সাথে সাথেই থাকে, বাড়িতে কেউ নেই বলে, তাই ওর সাথে একটুখানি কথা না বললে ও তো বিরক্ত হয়, মানে আমাকে জ্বালাতন করে। তাই ওকে একটুখানি গল্পের ছলে বলে বলে কিভাবে রান্না করছি। আর সাথে এখন কোলে উঠতে চেয়েছে, কোলে উঠেছে। আর ওই যে মিক্সার গ্রাইন্ডারটা চালিয়েছিলাম, ও ভয় পাচ্ছিল, ওটা দেখে ও ভীষণ ভয় পায়। এখন বাড়িতে কেউ না থাকার কারণে আমার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ মিছরি না আমাকে একা পেলে ভীষণ জ্বালাতন করে, যেহেতু ওকে আর কেউ সময় দেয় না, বাড়িতে কেউ নেই। তো আমাকেই ও বারবার মানে আমার কাছ থেকে বারবার সময় চাই, ওর সাথে খেলতে হবে, ওর সাথে গল্প করতে হবে। আর রান্নাঘরে রান্না করা দেখলেই ও যেন বেশি বিরক্ত হয়, তো ওই জন্য রান্নাঘরে ওকে নিয়ে এসে ওর সাথে বিভিন্ন রকম গল্প করতে থাকি। তবে আমার কাজও তো প্রচুর, কতক্ষণই বা ওকে সময় দেব বলুন, কারণ আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো সেই জন্যই আমার হচ্ছে কাজ সারাদিনেও শেষ হয় না। নিচের তলায় যে মাসি রয়েছে, ও মাসি তো নিচের তলার কাজই করে, উপরের তলার তো কোনো কাজ উনি করে না। আমার মেয়ের জামা কাপড় কাচা, আমাদের জামা কাপড় কাচা, প্রত্যেক দিন কিন্তু আমার জামা কাপড় কাচা থাকেই, মানে মাস্ট একদম। বিশেষ করে মিছরির জামা কাপড় তো থাকবেই, সাথে আমাদেরও কিছু থাকে, তো সেগুলো তো কাচতে হয়। আমার ঘর ঝাড় দেওয়া, আমার ঘর মোছা, এগুলো সব আমাকে করতে হয়। বাসনটাও আমি মেজে নিই। তবে এখন যেহেতু শ্বশুরমশাই শাশুড়িমা বাড়িতে নেই, সেই কারণে ওনাকে বাসন মাজতে দেব, যেহেতু ওনার নিচের বাসন নেই মাজার মতন, তো সেই কারণেই আমার শাশুড়িমা বলে দিয়েছেন বাসনগুলো ওনাকে দিয়ে মাজাতে। তো যেহেতু আমার কষ্ট হয়ে যাবে, কিন্তু তবুও আমি সব বাসন না ওনাকে দিই না, কারণ হচ্ছে কিছু কিছু বাসন আমি মেজেই নিই, কারণ অত বাসন না আমার কাউকে দিতেও ভালো লাগে না, যেহেতু রান্না করতে করতে প্রচুর বাসন জমেও যায়। আর আমি না ওই রান্না করতে করতে কিছু বাসন মেজেও নিই, আমার ওই একবারে সব বাসন হবে তারপর মাজবো ভালো লাগে না। মানে সকালে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন জমলো, সেগুলো মেজে নিলাম, আবার রান্না করতে করতেও আমি টুকটুক করে ছোট ছোট যে বাসনগুলো সেগুলো মেজে নিই। তো এইভাবে আমার কিছু বাসন মাজা হয়েই যায়। শুধুমাত্র বড় যে বাসনগুলো থাকে, যেমন ধরুন প্রেসার কুকার, কড়াই, তো এই ধরনের বাসনগুলো আমি ওনাকে নামিয়ে দিলে উনি মেজে দেবে। বাকি কিন্তু ছোটোখাটো বাসন যা আছে সবই কিন্তু আমি মেজে নেব। আমার রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে সব আমাকে নিজে হাতে করতে হয়। তার সাথে সাথে কিন্তু আমার মেয়েকে খাওয়ানো, আমার মেয়েকে স্নান করানো, জল খাওয়ানো, ওর বায়না শোনা, মানে যত রাজ্যের কাজ আছে সবটা আমাকে একা হাতে করতে হয়। এই জন্য আমার ভীষণ অসুবিধা হয়ে যায় কেউ বাড়িতে না থাকলে। আর মিছরি তো এখন সেরকম বড় হয়নি যে একা হাতে খাবে, ওকে তো সবটাই করিয়ে দিতে হয়। আর জানেন তো, উপরে যে কাউকে রাখবো হেল্পিং হ্যান্ড হিসাবে, বা ওনাকেও যদি আমি বলি, তাহলে তো অনেকটা টাকা বেশিও লাগবে, আর নিচেই কতটা টাকা নেয়, তো নিচের টাকাটাও তো আমার হাজব্যান্ডকে দিতে হয় কষ্ট করেই। তো আবার যদি উপরেও আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি বা ওনাকে দিয়েও কাজ করাই, তাহলে তো উনি আরও টাকা নেবে। তো এটা ভেবেই আমি না উপরে কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, মানে রাখার মতন মানে সিচুয়েশান নেই আর কি। তো আমার সংসার আমাকেই করতে হবে, কে বা আমার সংসারে কাজগুলো করে দিতে আসবে বা আমাকে হেল্প করার মতন কিন্তু কেউ নেই, পুরোটাই আমার নিজের ওপর। একটা এক্সট্রা হেল্পিং হ্যান্ড রাখতে গেলে আমার কিন্তু এক্সট্রা একটা খরচ আছে। তো এই এক্সট্রা খরচটা যদি আমি একটু একটু করে সঞ্চয় করে রাখি, বরঞ্চ আমার সংসারের একটা কাজে লাগবে। জানেন তো, আমি এতদিন পর্যন্ত টুকটুক করে যেটুকু টাকা জমিয়েছি আমার সংসারের কাজেই লাগিয়েছি। এমনকি আমি আমার শখের কিছু এখন কিনি না। শখের কিছু কিনতাম একটা সময়, যখন আমার মেয়ে হয়নি, মানে অনেক আগে আর কি, বিয়ের পর পর আর কি, তখনকার কথা বলছি। তখন আমি শখের জিনিস কিনেছি, কিন্তু যখন থেকে সংসারের প্রতি আমার মন বসেছে বা সংসারের জিনিস কিনবো এই ভালো লাগাটা এসেছে, সংসারের প্রতি ভালোবাসা এসেছে, সেই থেকে না নিজের শখের জিনিসের কথা ভুলে গেছি। আর তাছাড়া নিজের সংসারের উন্নতি ভীষণ দরকার। সংসারে উন্নতি না হলে পরিবারের কিন্তু উন্নতি হয় না। সংসারে উন্নতি সবার আগে করতে হবে, এটা ভেবেই না আমার মস্তিষ্ক সবসময় এই সংসারের জিনিসগুলোই কিনতে চাই। আমি যখনই টুকটুক করে টাকা জমাই তখনই সংসারের জিনিসই কিনি। তাই এখনও না আমি ওই যে যেটুকু আর কি সেভ করা যায়, একটা হেল্পিং হ্যান্ড রাখলে তো রাখাই যেতে পারে, কিন্তু ওই টাকাটা আমি যদি না খরচ করে ওইটুকু টাকা যদি আমি সঞ্চয় করতে পারি, তাহলে আমার সংসারে একটা জিনিস হবে। আমার কিন্তু বাড়িঘর এখনও কমপ্লিট হয়নি। আমার বাইরের বারান্দাটা তো আপনারা নিশ্চয়ই দেখেন, পুরো খোলা বারান্দা।
আর ওই খোলা বারান্দায় কিন্তু আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়, যেমন বৃষ্টির ছাট এসে পুরো ভিজে যায়, তার সাথে শীতকালেও ভীষণ অসুবিধা হবে, ঝড় হলেও প্রচুর নোংরা এসে পাতা এসে জমা হয়। তো এইসব অসুবিধা থেকে বাঁচতে হলে আমাকে ওই দিকটা ঠিকঠাক করতে হবে, আর ওই দিকটা ঠিকঠাক করতে গেলেও কিন্তু আমাকে আবার লোন নিতে হবে, তার সাথে সঞ্চয়ও করতে হবে। তো সেই জন্য প্রচুর টাকা দরকার। তো আমি যদি একটু একটু করে সঞ্চয় না করি বা একটু হিসাব করে না চলি এরকম মধ্যবিত্ত পরিবারে, তাহলে কিন্তু আমার সংসারের, আমার পরিবারের উন্নতি কোনো দিনই হবে না। তাই আমি সবসময় একটুখানি করে হিসাব করে চলার চেষ্টা করি। একটু নিজের কষ্ট হয়, একটু মানিয়ে নিই। আমি জানি এরকম কষ্ট হয়তো সারা জীবন থাকবে না, আমার মেয়েটা বড় হয়ে গেলে একদিন ঠিকই আমি একটু হলেও শান্তি পাবো, আর কি স্বস্তি পাবো। যখন আমার মেয়ে নিজে হাতে সবটা করা শিখে যাবে, নিজের কাজগুলো নিজে করতে পারবে, তখন তো আমার এই এক্সট্রা কাজ যেগুলো সেগুলো আর থাকবে না, শুধু সংসারের কাজগুলোই করতে হবে। আর আমার বাড়িটা যতদিন না কমপ্লিট হয়, তো যেইগুলোতে অসুবিধা বিশেষ করে সেই জিনিসগুলো যতদিন না করতে পারছি, সংসারটা ঠিকঠাক করতে পারছি, ততদিন না আমার ওই শখের জিনিসের কথাও আমি ভুলেই থাকবো। তো যখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, খুব বিলাসিতার আমার দরকার নেই, আমার যেটুকু না করলে নয়, যেটাতে অসুবিধা হচ্ছে, সামনের বারান্দাটা ঠিক করতে হবে, তো এইগুলো যতদিন না করতে পারছি ততদিন একটু কষ্ট করতে হবে। এইগুলো হয়ে গেলে তারপরে আর সত্যিই কোনো বিলাসিতা করার আমার কোনো ইচ্ছা নেই। তখন কিন্তু খরচ আরও দ্বিগুণ হয়ে যাবে, মেয়েটা বড় হয়ে যাবে, মেয়ের পড়াশোনা, নাচ গান বিভিন্ন কিছু শিখবে, তখন কিন্তু প্রচুর খরচ হবে। তাই তখন না আর এই যে ঘরবাড়ির কাজগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারবো না, যা করার এখনই করতে হবে। তাই এখন একটু শখ বাদ দিয়ে, বিলাসিতা না করে একটু ভেবেচিন্তেই চলতে হবে। এখন যেমন ঘরবাড়ি করার জন্য সঞ্চয় করছি, তখন কিন্তু আমাকে মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। সঞ্চয়টা আমাদের মধ্যবিত্ত পরিবারে সারা জীবনই চলবে। ওই জন্যই সঞ্চয় করতে গিয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু বিলাসিতা একদমই চলে না, বা শখ পূরণও একদমই চলে না। তো এখন আমার এই যে রান্নাঘরে আপনারা যা যা জিনিসপত্র দেখবেন, বেশিরভাগটাই আমি আমার জমানো সঞ্চয় করা টাকা দিয়ে কিনেছি, কারণ আমার বরের ওদিকে লোনটা দিতে হয়, লোনের জন্য প্রত্যেক মাসে প্রচুর টাকা খরচ হয়, যে কারণে ওর পক্ষে এইদিকে এই জিনিসপত্রগুলো কেনা সম্ভব ছিল না, যেগুলো আমি আমার সঞ্চয় টাকা দিয়ে কিনেছি। তাছাড়াও কিন্তু আমি আমার জমানো টাকা দিয়ে এই ঘরের একটা দরজা করেছি, সাথে করে ওই যে কার্পেটগুলো বসানো দেখেন না ঘরে আর বারান্দায়, ওগুলো কিন্তু টাকাটা আমি দিয়েছি। তো আমারও উচিত আমার বরের সাথে সাথে একটুখানি করে সংসারের জন্য কিছু করার, যেহেতু আমার বর আমার শখ পূরণ করেছে, আমার ইচ্ছা মতো কিন্তু এই ঘরটা তৈরি হয়েছে, কোথায় কীরকম কী হবে সবটাই কিন্তু আমার পরিকল্পনা ছিল। তাই এটা আমার একটা শখ ছিল, তো আমার এই শখটা যখন ও পূরণ করেছে, ওর পাশে দাঁড়ানোর আমার অবশ্যই উচিত, আর সাথে করে ওকে পারলে একটু হেল্প করা উচিত। কিন্তু আমি তো বেকার, তাই কোনো কিছু সত্যি ওকে হেল্প করতে পারি না। যেটুকু সঞ্চয় ছিল ওটুকুই আর কি দিতে পেরেছি, এর বেশি আর কিছুই দিতে পারিনি। আমার বর কিন্তু মাঝে মধ্যেই আমাকে অল্প অল্প কিছু হাত খরচ দেয়, যেগুলো আমি একদমই খরচ করি না। সেগুলো দিয়ে না তো আমি ড্রেস কিনি, না সাজের জিনিস কিনি, না ঘর সাজানোর জন্য দামি কোনো শখের জিনিস কিনি। ওগুলো আমি সবসময় সঞ্চয় করে রাখি। সাথে করে মিছরিকেও যখন কেউ একটু টাকা দেয় না, অনেক সময় বাড়িতে কেউ আসলো, তখন হয়তো মিছরির হাতে কিছু টাকা দিল, তো সেগুলোও না আমি জমিয়ে রাখি। মিছরির জন্য জামা কিনতে দিলেও আমি কিনি না, কারণ মিছরির প্রচুর জামা রয়েছে। আর ওকেও এখন থেকে শেখাতে হবে যে অতিরিক্ত বিলাসিতা আমাদের জন্য নয়, ছোট থেকে যেটা শিখবে সেটাই কিন্তু পরে অভ্যাস হবে। তাই আমি অপ্রয়োজনে ওর কোনো জামা কাপড় কিনে দিই না, বরঞ্চ ওকে যে টাকাগুলো দেয় সেগুলো আমি জমিয়ে রেখে দিই। একটা ভবিষ্যতে বড় অ্যামাউন্ট কিছু হলে আমি সংসারের জিনিস করতে পারবো, আমাদের সংসারের উন্নতির জন্য। তো এখন যদি ওই টাকাগুলো আমি টুকটুক করে শখের জিনিসের জন্য খরচ করে ফেলি, তাহলে কিন্তু সেটা করতে পারবো না। আর তাছাড়াও যে অ্যামাউন্ট জমেছে এখনও পর্যন্ত, অল্প কিছু জমিয়েছি, সেটা দিয়ে কিন্তু এখন কিছুই করা যাবে না, কারণ এখন প্রত্যেকটা জিনিসেরই যা দাম, আর এখন কোনো কিছু করতে গেলেই যা খরচ, তাতে করে ওইটুকু টাকা দিয়ে কিন্তু আমার চলবে না, কোনো কিছু করতে পারবো না। তাই আমি যখন একটা বড় অ্যামাউন্ট হবে, তখনই আমার সংসারের কিছু একটা কাজে লাগাবো, সেটা ভেবে আর কি সঞ্চয়টা করছি। তো যাই হোক, আমার এদিকে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, সংসারের সমস্ত কাজ। আর স্নান করার আগে অবশ্যই আমি ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব। আর আজকে না আর পেরে উঠছি না, সেই জন্য এই যে আজকে নেতা দিয়ে মুছছি না, আজকে এই মফ স্টিকটা দিয়েই মুছে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন না শরীর আর পেরে ওঠে না, অনেকটা বেলা অবধি কাজ করতে হয়, তো এখন প্রায় 2টো বেজে গেছে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে জানাবেন। কিছু কিছু দিদিভাই আছে ভীষণ সুন্দরভাবে আমাকে মোটিভেটেড করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।